স্বাগত জানাই ওয়াইজ নিনজাস চ্যানেলে। আমি বিদ্যুৎ লেখা, ওয়াইজ নিনজাস ক্রিয়েটর কোচ, পাবলিশড অথর। আজকে আমরা পড়ব আকাশে 7টি তারা কবিতার বিস্তারিত ব্যাখ্যা, সারাংশ, মূল ভাব আর নির্দিষ্ট শব্দে, যেমন ওই 20 শব্দে 60 শব্দে এই যে নির্দিষ্ট করে দেওয়া হয় শব্দ সংখ্যা, সেই নির্দিষ্ট শব্দে উত্তর লেখার টেকনিক, সেটাও আমরা শিখব। সুতরাং খুব মন দিয়ে দেখবে পুরো ভিডিওটা, নয়তো গুরুত্বপূর্ণ কৌশল মিস করে যাবে। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। কবিতা পড়তে পড়তে তার মূল ভাবটা বুঝে নেব। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো বঙ্গোপসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এরই মাঝে বাংলার প্রাণ, আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। ঘটনা এরকম, কবি ঘাসের উপর বসে আছেন, সন্ধ্যা নামছে, অস্তগামী শেষ সূর্যের আভায় মেঘ টুকটুকে রাঙা হয়ে গেছে। আর সেই রাঙা মেঘকে দেখে, যা বঙ্গোপসাগরের ঢেউয়ে ডুবে গেছে, সেই ডুবন্ত রাঙা মেঘকে দেখে কবির স্মরণে আসছে মৃত মনিয়া পাখি। তারপর এসেছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। শান্ত, আমরা সন্ধ্যার পরিস্থিতি, পরিবেশ আমরা জানি, নীরব নিবিড় এক শান্ত পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু অনুগত কেন? অনুগত প্রকৃতির নিয়মে, দিন শেষে রাত্রি আসবে, তাই শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। যেই নীল সন্ধ্যা কবির কল্পনায় এক কেশবতী কন্যা, কেশবতী মানে দীঘল চুলের রাশি এলিয়ে দিয়ে যেন এক মেয়ে বাংলার পথে, তাকে দেখা যাচ্ছে। শুধু দেখা যাচ্ছে তাই নয়, তার যে ঘন দীঘল চুলের রাশি, সে যেন কবির চোখ মুখকেও স্পর্শ করছে। অনুভব করছেন তিনি, এই কন্যাকে কেউ দেখেনি, কোনো পথ, পৃথিবীর কোনো পথ এই কন্যাকে দেখেনি। অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। চুলের চুমা সেটা কীরকম? আসলে সন্ধ্যা দিগন্ত বিস্তার করে নামছে, আদিগন্ত সন্ধ্যা, নীল সন্ধ্যা নেমে আসছে, যেন সেই কেশবতী কন্যার ঘন চুলের রাশি আবৃত করে দিচ্ছে হিজল, কাঁঠাল, জাম, এমনকি কবির চোখ মুখও। পৃথিবীর কোনো পথ, নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। এই সব বর্ণনা আমরা সেই সন্ধ্যার চিত্রকল্পের অনুষঙ্গে পাচ্ছি এই কবিতায়।
এখানে যে গন্ধগুলি কথা বলেছেন আর কি, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, গন্ধের নীরবতা, এগুলো কবি একান্ত অনুভব করছেন সেই আগত সন্ধ্যায় ধীরে ধীরে নেমে আসা সন্ধ্যার পটভূমিতে বসে কবি এই সব অনুভব করছেন। এই অনুভূতি একমাত্র আমাদের গ্রাম বাংলার এই নিসর্গ প্রকৃতির এই চিত্রকল্প আর কোথাও দেখতে পাওয়া যায় না। কবির অনুভবে এক বৈচিত্র্যময় উপমা রূপক চিত্রকল্পে গাঁথা অনবদ্য অনুভূতিমালা। এই অনুভব তিনি করছেন যখন ঘাসের ওপরে বসে আকাশে 7টি তারা ফুটে উঠেছে, সেই সময় কবি আগত ঘন সন্ধ্যাকে দেখে কবির অন্তর্জগতে যে ছবি ফুটে উঠেছে তা শব্দে শব্দে কবিতায় কবি বিবৃত করেছেন। কবি হলেন জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশ তার কবি মানস অর্থাৎ যে মনন নিয়ে তিনি সাহিত্য সৃজন করতেন, তার সেই মনের পরিচয়টা আমরা একটু নিয়ে নিই। কবি জীবনানন্দ দাশের কবি মানসে প্রকৃতি, নিসর্গ ও নিঃসঙ্গতা বহু বৈচিত্র্যময় উপমা রূপক চিত্রকল্পের মাধ্যমে গভীরভাবে প্রতিফলিত। তিনি আধুনিক জীবনের ক্লান্তি ও অস্থিরতার বিপরীতে হারানো বাংলার সৌন্দর্যে আশ্রয় খুঁজেছেন। তাঁর কাব্যে স্বপ্ন, স্মৃতি ও আত্মচেতনার অনুরণন আমরা স্পষ্ট দেখছি। আচ্ছা, তোমাদের সামনে যে নোটসটা আছে, প্রথমে কবিতা রয়েছে, কবিতার পরে আমি ক্রমশ আসছি। আমি এখন কবিতাটা যে আক্ষরিক অর্থটা ব্যাখ্যা করলাম, এরপরে আমি কবি জীবনানন্দের কবি মানসের সম্পর্কে বলছি। এটা তোমাদের জন্য ক্লাস 9-এর জন্য অতটা দরকার নেই, ক্লাস 10-এর জন্য এতটা গভীর করে দরকার নেই, কিন্তু আমি তোমাদের জ্ঞাতার্থে, মানে এটা তোমাদের নলেজে থাক, সেই জন্য আমি এটা বলে যাচ্ছি। তোমরা এটা শুনবে এক মনে, বারবার শুনবে, কখনো কোনো না কোনো সময় এটা কাজে লাগবে। কারণ এই ভিডিও শুধুমাত্র ছাত্ররাই দেখে না, শিক্ষকরাও দেখেন, তো কিছু জিনিস তাদের জন্য দরকার হয়। সবাই শোনো। তাহলে কবি মানসের যে ধরন, সেটা নিয়ে বলতে গিয়ে আমি বলছি, প্রকৃতি, নিসর্গ ও নিঃসঙ্গতা বহু বৈচিত্র্যময় উপমা রূপক চিত্রকল্পের মাধ্যমে গভীরভাবে প্রতিফলিত হচ্ছে জীবনানন্দ দাশের কবি মানসে। তিনি আধুনিক জীবনের ক্লান্তি ও অস্থিরতার বিপরীতে হারানো বাংলার সৌন্দর্যে আশ্রয় খুঁজেছেন। তার কাব্যে স্বপ্ন, স্মৃতি ও আত্মচেতনার অনুরণন স্পষ্ট। 19 শতক 20 শতকে আকাশে উজ্জ্বলতম নক্ষত্রেরা যেন শিল্প সাহিত্যে আধুনিক চিন্তা চেতনায় নতুন জোয়ার এনে দিয়েছিলেন।
রবীন্দ্রনাথ ও তার গুণমুগ্ধ কবি সমাজের বিপরীতে তৎকালীন নবীন কবি সমাজের চিন্তা চেতনার মধ্যে আরও উজিয়ে চলার কল্লোলিত অভিযান সেই নতুন কবিদের আলাদা করে জানতে হবে, বুঝতে হবে, এটা স্পষ্ট করে দিয়েছিল। সাররিয়ালিজম সাহিত্যে বিভিন্ন যে ইজম থাকে তার মধ্যে সাররিয়ালিজম সেই সময় শিল্প সাহিত্যকে প্রভাবিত করে চলেছে। কবি জীবনানন্দের সাহিত্য শিল্পেও এর প্রভাব পড়ল। কবিগুরু রবীন্দ্রনাথের অসাধারণ গুণ ছিল নতুনকে বিরুদ্ধ সমালোচনা না করে আন্তরিকভাবে তাকে যদি পছন্দ হয়, আন্তরিকভাবে তাকে পছন্দ হলে গ্রহণ করা। ক্যানভাসে রং তুলির আঁচড়ে রবীন্দ্রনাথের বৃদ্ধ বয়সে ওস্তাদের মারটি দিলেন তার আঁকা ছবিগুলির মাধ্যমে। রবীন্দ্রনাথ ছিলেন সুন্দরের পূজারী, তিনি অত ইজম নিয়ে মাথা ঘামাননি। কিন্তু এই যে নব্য সাহিত্য আন্দোলন, যেসব ইজমের মধ্যে দিয়ে নব্য সাহিত্য আন্দোলন সেই সময় মানে তার বৃদ্ধ বয়স, এদিকে জীবনানন্দ, বুদ্ধদেব বসু এনারা যে নবযুগ সৃষ্টি করলেন সাহিত্যে, সেই সময় তিনি সাররিয়ালিজমকে দেখলেন, দেখে বললেন আচ্ছা এই ব্যাপার। তিনি ছবি আঁকলেন, সেই ছবিতে তার সাররিয়ালিজমকে তিনি স্থান দিলেন, যেই ছবি এখনও তার নতুন নতুন ব্যাখ্যা করে চলেছে সারা পৃথিবী। তো সেই ওস্তাদের মারটি দিলেন তার আঁকা ছবিগুলির মাধ্যমে। কবি জীবনানন্দের কবিতায় সাররিয়ালিজম মানে বাস্তবের সঙ্গে কল্পনার মিশেল। দেখো, বাস্তবে এই হঠাৎ অদ্ভুত ছবি, স্বপ্নের মতো দৃশ্য, যেমন এই কবিতাতেই আকাশে 7টি তারা, এইভাবে তিনি মনের গভীর ভাবনা ও অচেতন জগৎকে তুলে ধরেছেন, যা স্বাভাবিক। তোমাদের এই বয়সে কৌতূহল জাগছে, এই কবিতার ধরনটা একটু ভাবাচ্ছে। সাধারণ ভাবে আমরা যা ছন্দে ছন্দে মুখস্থ করি, এই কবিতাটা ঠিক তেমন না, কোথাও একটা ভাসিয়ে নিচ্ছে, ডুবিয়ে নিচ্ছে, একটা গভীরভাবে ভাবাচ্ছে, কোথাও খুঁড়ে বার করতে অনুপ্রাণিত করছে। তো সাররিয়ালিজম এটা করে। আচ্ছা, কবি জীবনানন্দের যে তার ভেতরকার কথা কিছুটা বললাম, অল্প সামান্যই। তিনি যে সরলভাবে লেখেননি, কবিতা থেকেই বোঝা যায়। এবারে এই যে পাঠ্য কবিতাটা তোমাদের আকাশে 7টি তারা, একদম প্রতিটি অক্ষর ধরে ধরে পড়বে। পাঠ্য থেকে সমাস, সন্ধি, কারক এই সবই আসে। আমি আগের ভিডিওতে সমাস চ্যাপ্টারটা পুরো করিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। সমাস ওই ভিডিওটা দেখবে, নোট করে নেবে, শিখে নেবে, একদম ঠোঁটস্থ রাখবে। আর প্রতিটি পাঠ্য বিষয়, গল্প হোক কবিতা হোক, পড়বে আর ওই শব্দগুলোকে খেয়াল করে করে, সন্ধি, সমাস, কারক শব্দগুলোকে খেয়াল করে 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 বিচার করবে যে এটা সমাসের মধ্যে পড়বে না সন্ধির মধ্যে পড়বে। আর কারক করলে অটোমেটিক্যালি সমাস এবং কারক খুব কাছাকাছিভাবে দেখতে পারবে। এবারে কবি পরিচিতির মধ্যে যাই।
কবিকে চিনতে চেষ্টা করি একটু। বর্তমান বাংলাদেশের বরিশালে 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন কবি জীবনানন্দ দাশ। তার বাবা ছিলেন শিক্ষক প্রাবন্ধিক সত্যানন্দ দাশ এবং মা কুসুম কুমারী দেবী ছিলেন সে সময় স্বনামধন্য কবি। বরিশালের ব্রজমোহন স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করার পর ব্রজমোহন কলেজে ইন্টারমিডিয়েট, তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেন। অধ্যাপক জীবন শুরু হয় সিটি কলেজে। এরপর বিবাহ হয় লাবণ্যপ্রভা দেবীর সঙ্গে। কলেজে পড়াকালীন তার প্রথম কবিতা বর্ষ আহ্বান প্রকাশিত হয় ব্রাহ্মবাদী পত্রিকায়। অধ্যাপক জীবনে একদিকে অধ্যাপক জীবনানন্দ, অন্যদিকে সাহিত্যিক জীবনানন্দ বিকশিত হতে থাকেন। 1927 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। তারপর একে একে প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির প্রভৃতি কাব্যগ্রন্থ। 1954 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় কবির মৃত্যু হয়। মৃত্যুর পরে প্রকাশিত হয় রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ দুটি। 1955 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে মরণোত্তর সাহিত্য একাডেমি সম্মানে ভূষিত করেন। আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। সারাংশ দেখে নিই। আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ সন্ধ্যার রূপ অনুসরণে বাংলার এক শান্ত স্বপ্নময় ছবি এঁকেছেন। দিনান্তে ঘাসের উপর বসে তিনি দেখেছেন সম্ভবত সপ্তর্ষিমণ্ডলের সাতটি তারাকে। অনেকে একেবারে জেনুইনলি লিখে দিচ্ছে যে সাতটি তারাকে, সপ্তর্ষিমণ্ডলের সাতটি তারাকে দেখেছেন। কবির ব্যাপার, তিনি নির্দিষ্ট করে কবিতার কোথাও বলেননি সপ্তর্ষিমণ্ডলের সাতটি তারা। আকাশে তিনি সাতটি তারা দেখেছেন, কিন্তু ওটা সপ্তর্ষিমণ্ডলই হতে পারে, তাও সম্ভবত। এই কারণে একটা সম্ভবত চিহ্ন বসিয়ে দেবে। তাহলে দিনান্তে ঘাসের উপর বসে তিনি দেখছেন সম্ভবত সপ্তর্ষিমণ্ডলের সাতটি তারাকে। সূর্য অস্ত যাওয়ার সময় দিগন্তে কামরাঙা ফলের মতো টুকটুকে লাল মেঘ যেন সাগরের জলে মিশে লাল ঢেউ তুলেছে। কবির মনে পড়ে এক মৃত মনিয়া পাখির কথা, যেন তার রক্তেই রাঙা হয়েছে জল। কুহক জড়ানো এই সন্ধ্যায় কবির কল্পনার আকাশে দেখা দেয় এক কেশবতী মেয়ে, যে আসলে গ্রাম বাংলার সন্ধ্যার প্রতীক। তার ঘন কালো কেশরাজি নামছে ধীরে ধীরে মাটির উপর। সেই অন্ধকার ছুঁয়ে যাচ্ছে হিজল, কাঁঠাল, জামের পাতা আর কবির মুগ্ধ চোখ ও হৃদয়। এই রূপসী বাংলার সন্ধ্যায় মিশে আছে অনন্য মধুরিমা, যা অন্য কোথাও নেই। কিশোরীর হাতের চাল ধোয়া জলের ঠান্ডা গন্ধ, হাঁসের পালকে জমে থাকা ভেজা সুবাস, মাছের আষ্টে গন্ধ, কিশোর পায়ে দলিত মুথা ঘাসের গন্ধ, আর কবিকে ব্যথিত করা বটফলের ক্লান্ত নীরব গন্ধ, সব কিছু মিলেমিশে এক মায়াময় আবেশ তৈরি করেছে। বাংলার এই মায়াবী সন্ধ্যার মধ্যে কবি খুঁজে পান এক অপূর্ব মনোমুগ্ধকর রূপ, যা আর কেউ তেমন করে দেখেনি কখনো। পৃথিবীর সমস্ত কোমলতা যেন মিশে গেছে এই রূপে। রূপ ও তাপস কবি জীবনানন্দ যেন রূপসী বাংলার এই প্রাণ প্রতিমার ধ্যানেই মগ্ন। কবি জীবনানন্দকে আমি বলছি রূপতাপস। রূপতাপস কেন? যিনি রূপের তপস্যা করেন। কোন রূপ? এই বাংলার প্রাণ প্রতিমার রূপ।
ঠিক আছে। আচ্ছা, মূলভাবে ওইভাবেই শুরু করেছি। রূপ তাপস কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতায় ধরা পড়েছে বাংলার মাটির গাছেদের আলো অন্ধকারের এক নিবিড় অনুভব। রূপসী বাংলার প্রতিচ্ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে কবিতার চিত্রকল্পে, যেখানে ধূলিকণাও প্রেমে উজ্জ্বল। পাতার নড়াচড়ায় জেগে ওঠে বাংলার প্রাণ। সর্বত্রই কবি অনুভব করেন বাংলার আত্মা। এক কিশোরী কেশবতীর কেশের মৃদু ছোঁয়ায় যেন কোমল অনুভব জাগে। কবির অনুভবে পল্লী বাংলার সন্ধ্যাও তেমনি এক স্নিগ্ধ প্রেমময় স্পর্শের মতো। যুদ্ধের বিভীষিকা, আধুনিকতার যান্ত্রিক চেতনা, দ্রুত নগরায়নের পটভূমিতে কবির রচনায় ফিরে এসেছে প্রাচীন গ্রামীণ বাংলার শান্ত নিসর্গময় রূপ, যা একাধারে স্মৃতিময় আবার প্রতীকধর্মী। এই কবিতা তাই শুধুমাত্র প্রকৃতি চিত্র নয়, বরং মাতৃভূমির প্রতি কবির অন্তরঙ্গ ভালোবাসা ও গভীর মমত্ববোধের এক অনন্য নিদর্শন। এবারে আচ্ছা, কবিতার সারাংশ, কবি পরিচিতি দিয়ে দিয়েছি। কবিতার সারাংশ, মূল ভাব তোমাদের দিয়ে দিলাম। এবারে এই যে শব্দ মেপে দেওয়া, 20 শব্দে উত্তর লেখা, আমি একটা একটা করে উত্তর মানে তোমাদের উদাহরণ দিয়েছি। একটা দিয়েছি 20 শব্দে উত্তর লেখার টেকনিক, আর একটা দিয়েছি 60 শব্দে উত্তর লেখার টেকনিক। আমি একটা একটা কেন দিলাম, কারণ এটা তোমরা করবে, আমি একটা একটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি। কারণ টেকনিকটা 20 শব্দের উত্তরে লেখার জন্য একটা প্রশ্ন যা 20 শব্দের অন্য প্রশ্নের ক্ষেত্রেও একই। আচ্ছা, প্রশ্নটা পড়ি। কবির চোখের মুখের উপর কার চুল ভাসে? দেখো, সত্যি সত্যি তো কোনো কেশবতী মেয়ে চোখের মুখের উপরে চুল ঝাপটে দিচ্ছে না। তাহলে ঘটনাটা কী ঘটছে? ঘটনাটা হচ্ছে এক কিশোরী কেশবতীর কেশের মৃদু ছোঁয়ায় যেমন কোমল অনুভূতি জাগে, কবির অনুভবে পল্লী বাংলার সন্ধ্যাতেও তেমনই এক স্নিগ্ধ প্রেমময় স্পর্শ অনুভূত হয়। চোখের ওপর মুখের ওপর সেই সন্ধ্যার ঘন আঁধারেই যেন চুলের মতো ভাসছে। তো উত্তর কম বেশি শব্দে 20টা শব্দে দিয়েছি। দেখো, কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতায় আলোচ্য অংশটিতে বলা হয়েছে, কবির চোখ মুখের উপর যেন কেশবতী কন্যার চুলের মতো নীল সন্ধ্যার অন্ধকার ভাসছে। ঠিক আছে, খুব ক্রিস্প হবে উত্তরগুলো, কিন্তু সবটুকু কথাই বলতে হবে। এই যে তোমাদের বুঝিয়ে বলার সময় বললাম, আসলে তো কেশবতী কন্যা নয়, কবির চোখ মুখের ওপর বিছিয়ে দেয়নি, আসলে সে তো নীল সন্ধ্যা, এত কথা তো নয়। একদম 20 শব্দে বলেছে, মানে ম্যাক্সিমাম সেটা ওই 25-26 বড় জোর যাবে, তার বেশি না করাই ভালো। নালে বলে দেবে কেন 20, কম বেশি 20। ঠিক আছে, তাহলে এই মাপটা থাকতে হবে। আর প্রসঙ্গ সব সময় উল্লেখ করতে হবে। এই 20 শব্দ 60 শব্দ তার বেশি শব্দের যে উত্তরগুলো, প্রসঙ্গ সব সময় উল্লেখ করতে হবে, কোথা থেকে নেওয়া হয়েছে। আর সেটা যত অক্ষর মাপা হয় তত ভালো। উত্তর সবটা থাকবে, কিন্তু টান টান, বাড়তি কথা নয়,
মাপা কথা, এগুলো লিখে লিখে অভ্যাস করতে হবে। তাহলে 20 শব্দের উত্তর, কবির চোখের মুখের উপর কারচুল ভাষায় কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতায় আলোচ্য অংশটিতে বলা হয়েছে, কবির চোখ মুখের উপর যেন কেশবতী কন্যার চুলের মতো নীল সন্ধ্যার অন্ধকার ভাসছে। এবার কম বেশি 60 শব্দের উত্তর লেখার টেকনিকটা দেখে নিই। কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো বঙ্গোপসাগরের ঢেউয়ে ডুবে গেছে। পংক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এইটা আমাদের বোঝাতে হবে 60 শব্দে। কিন্তু এদিকে কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো বঙ্গোপসাগরের ঢেউয়ে ডুবে গেছে দেখেই তো মনে হচ্ছে যে এ পাতার পর পাতা লিখেও বোধহয় শেষ করতে পারবো না, কিন্তু আমাদের 60 শব্দে উত্তর দিতে হবে, আবার প্রসঙ্গ উল্লেখ করতে হবে। দেখো কিভাবে দিয়েছি। উদ্ধৃত পংক্তিটি কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। দেখো এই লাইনটা না ভীষণভাবে মানে একদম মুখস্থ করে ফেলো। এই কাব্যগ্রন্থের অন্তর্গত আরও শব্দ দিয়ে এটাকে বাড়াবে না। এই যে একদম ক্রিস্প করে যে লিখে দিয়েছি, উদ্ধৃত পংক্তিটি কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপর এ তো গেল কোথা থেকে নেওয়া হয়েছে, তারপরে কি বোঝাতে চেয়েছেন? আলোচ্য অংশে কবি বাংলার বুকে সূর্যাস্তের পর সন্ধ্যা নেমে আসার এক অপরূপ বর্ণনা সূত্রে উদ্ধৃত পংক্তিটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, দিগন্তে অবশিষ্ট আভাটুকু যখন রাঙিয়ে দেয় আকাশের মেঘকে, মনে পড়ে পাকা কামরাঙা ফলের কথা। তারপর সেই রাঙা মেঘ বঙ্গোপসাগরে ঢেউয়ে যেন মৃত মনিয়া পাখিটির মতোই নিঃশব্দে ডুবে গেছে। সমস্ত কথাটাই বলা হয়েছে, দেখেছো? একটা অপরূপ সন্ধ্যা, সেই সন্ধ্যার বর্ণনাও অপরূপ। তো সেই বর্ণনা সূত্রে, বর্ণনার মধ্যেই রয়েছে, সূত্রটা কোথায়? বর্ণনা সূত্রে, বর্ণনাটার মধ্যেই কবি এই যে কথাটা কামরাঙা লাল মেঘ মৃতমণিয়ার মতো বঙ্গোপসাগরের ঢেউয়ে ডুবে গেছে, এই কথাটা স্পেসিফিক। এই পংক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? আলোচ্য অংশে কবি বাংলার বুকে সূর্যাস্তের পর সন্ধ্যা নেমে আসার এক অপরূপ বর্ণনা সূত্রে উদ্ধৃত পংক্তিটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, দিগন্তে অবশিষ্ট আভাটুকু যখন রাঙিয়ে দেয় আকাশের মেঘকে, মনে পড়ে পাকা কামরাঙা ফলের কথা। তারপর সেই রাঙা মেঘ বঙ্গোপসাগরের ঢেউয়ে যেন মৃত মনিয়া পাখিটির মতোই নিঃশব্দে ডুবে গেছে। এইভাবে ক্রিস্প করে দিতে হবে, সবটুকুই বলতে হবে, কিন্তু অল্প কথায় মেপে বলতে হবে। কবিতাটা বারবার পড়ো, কবি জীবনানন্দ সম্পর্কে আরও একটু জানো, চর্চা করো, তার অন্যান্য কবিতা পড়ো। অন্যান্য কবিতা পড়লে কবিতার ধরন, কবির ধরন, ওই কবি মানস যে কারণে উল্লেখ করেছি, খানিকটা বলেছি, সেইটুকু। এছাড়াও আর একটু পড়ো, আর একটু জানো, জানলে পরে কবিতা বুঝতে অসুবিধা হবে না। এখনকার মতো এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা নতুন দর্শক তাদেরও অনুরোধ করছি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার জন্য, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে ছাত্ররা তাদের প্রয়োজনীয় পড়াশোনা করে নিতে পারে। আর দর্শক বন্ধু যারা লাইক কমেন্ট করছেন,
আমি প্রতি ভিডিওতে উৎসাহিত হচ্ছি আপনাদের এই কমেন্টে। একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু যোগ করতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় সহজ পাঠ প্রস্তুতি নিয়ে। ভালো থেকো, ভালো থাকুন সকলে।